11 অধ্যায় একদম প্রথম থেকে মানে বেসিক থেকে শুরু করে যা যা প্রয়োজন সব এটার ভেতরেই আছে। যদি এরকম অনুপাত সংক্রান্ত কিছু আসে যার সাথে আমরা তুলনা করি তার লিখবা নিচে, আর যারটা তুমি বের করছো তার লিখবা উপরে। ঢাকা বোর্ড 26-এর 3 নম্বর এটা কি প্রশ্ন দিয়ে দিছে, অনেকের মাথায় গরম হয়ে গেছে পরীক্ষার হলে যখন এই প্রশ্নটা দেখছে। আসলে কি প্রশ্ন এমন জটিল ছিল নাকি খুব ইজি একটা প্রশ্ন, একটু চেহারাটা অন্যরকম হয়ে গেছিল? তো এই বিষয়টা জানার জন্য ক্লাসটি একটু ধৈর্য নিয়ে দেখো। এটা হয়েছিল আমাদের 11 অধ্যায় বীজগণিতীয় অনুপাত এবং সমানুপাত অধ্যায় থেকে। যদি এটার ক নাম্বারটার দিকে তাকাই, ক নাম্বারে কি বলছে বিষয়টা দেখো তো। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম। 1 ঘন সেন্টিমিটার। আচ্ছা, কাঠের একটা টুকরার কথা চিন্তা করো, কাঠের একটা টুকরার কথা, এদিকে কেমন কিছু আছে? আহ, আচ্ছা নাই। আচ্ছা ধরো এটা একটা কাঠের টুকরা, ঠিক আছে, এটা একটা কাঠের টুকরা ধরে নিলাম। এই যে একটা কাঠের টুকরা, এখানে একটা দাগ হইব। কাঠের টুকরা, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটা জিনিসে গুণ করলে আমরা কি পাই? আয়তন পাই। তিনটা জিনিসে গুণ করার কারণে এখানে কি আসে? তিনটা একক একত্রিত হওয়ার কারণে আমরা ঘন কথাটা লিখি। তো বোঝা যেতেছে এই পুরো জিনিসটার আয়তন আমাদের 1 ঘন সেন্টিমিটার কাঠ ধরলাম এটা, এটার পুরোটার ওজন হইতেছে 6 ডেসিগ্রাম। মানে এটার আমি ওজন করলাম, কত পাইছি? 6 ডেসিগ্রাম পাইছি। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কাঠের ওজনের সমায়তনের পানি। এটার সাইজটা যেমন না, এটা যতটুকু সাইজে না, এটাই যতটুকু জায়গা দখল করছে, যতটুকু এরিয়া নিছে, আয়তন যতটুকু, এইটুকু পরিমাণ তুমি পানি নিছো, এইটুকু পরিমাণ তুমি কি নিছো? পানি। পানিরও কি একটা ওজন আছে না? পানির একটা ওজন আছে। আর বিশুদ্ধ পানির ওজনটা আমরা জানি, এটা মুখস্থ মানে প্রমাণিত, একদম প্রমাণ করে আমাদের জন্য রাইখা গেছে। আমরা এটার হেল্প নিয়ে অন্যান্য জিনিসগুলি বের করতে পারি। যেমন তুমি যদি, এটা আমি বলতেছি না, অনেকটা বলি, তুমি যদি বিশুদ্ধ পানি 1 লিটার নাও, ওটার ওজন করলে তুমি 1 কেজি পাইবা, কমও না বেশিও না। বিশুদ্ধ পানি যদি নিয়া তার 1 লিটারে যদি তুমি পরিমাপ করো কত পাইবা? 1 কেজি পাইবা। এখানে যেহেতু আমাদের কেজিতে দেয় না, জিনিসটা হচ্ছে কি 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার যদি তাইলে আমি পানি নেই, এটা 1 ঘন সেন্টিমিটার কাঠ যার ওজন হইতেছে 6 ডেসিগ্রাম। 1 ঘন সেন্টিমিটার যদি আমি পানি নেই, ওইটার ওজন হইব 1 গ্রাম। কত? 1 গ্রাম। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা কাজ শুরু করি। এটা তো বুঝছি, এইটুক কাঠের আয়তন, এই পরিমাণে আমি পানি নিছি। আগে যা দেওয়া আছে তা একটু লিখে নেই। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত? 6 ডেসিগ্রাম। 6 ডেসিগ্রাম। ডেসিগ্রাম। এবার পানির সাথে তুলনা করতে বলছে, তো লিখতেছি আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি 1 ঘন সেন্টিমিটার, বিশুদ্ধ পানি লিখতাম কিন্তু এখানে যেহেতু শুধু পানি লিখছে জন্য আমি পানি লিখতেছি। মূলত আমরা বিশুদ্ধ পানি না কাজগুলি করি। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, পানির ওজন কত গ্রাম? 1 গ্রাম। কিন্তু আমাদের এটা তো ডেসিগ্রামে দেওয়া আছে, আমরা কি জানি 1 গ্রামে কত ডেসিগ্রাম? যদি না জেনে থাকি এখন জানো, 10 ডেসিগ্রাম। কত? ডেসিগ্রাম। সাইড চেয়ে লিখে দিতে পারো 1 গ্রাম ইজ ইকুয়াল টু 10 ডেসিগ্রাম। ডেসিগ্রাম। ব্যাস। তো আমি জানছি আমি 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন পেয়েছি 6 ডেসিগ্রাম, আর 1 ঘন সেন্টিমিটার সেম সেম, কিন্তু এই যে ঘন সেন্টিমিটার, এই যে ঘন সেন্টিমিটার, পানির ওজন পেয়েছি 10 ডেসিগ্রাম। আমাদের কাছে জানতে সমায়তনের পানির ওজনের শতকরা কত ভাগ, পানির সাথে কাঠেরটারে তুলনা করতে বলছে। পানির সাথে কারে তুলনা করতে বলছে? কাঠেরটারে। পানির শতকরা কত ভাগ আমাদের কাঠ? তো হিসাবটা একদম সিম্পল, নিচে লিখে দাও। এই যে তাদের এই কথাটাই লেখো, কাঠের ওজনের সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ, লিখে দিতেছি। কাঠের ওজন, কাঠের ওজন পানির ওজনের শতকরা। কিভাবে বের করবা? বের করার নিয়ম একদম সিম্পল। যারে আমরা বের করতে চাই, যারে আমরা বের করছি, আমরা কাঠটা বের করছি, কাঠেরটা বের করছি, তার লিখবো পরে। যারে তুমি বের করছো তারে কই লিখবে? এটা সবার জন্য, শুধু এই অঙ্কের জন্য না, একদম মাথায় ফিক্সড করো। যদি এরকম অনুপাত সংক্রান্ত কিছু আসে যার সাথে আমরা তুলনা করি তারে লিখবা নিচে, আর যারটা তুমি বের করছো তারে লিখবা উপরে। তো তুমি কাঠটা লিখতে চাও, কাঠটা বের করছো, কাঠেরটা না, তো কাঠের ওজন তুমি কই লিখবা? উপরে। তো লিখতেছি, এখানে হইব কাঠের ওজন, পানির ওজনের শতকরা, কাঠের ওজন। আর নিচে লিখবা কার তুলনায় বের করতেছো, পানির তুলনায় না, তো পানিরটা লিখে দাও নিচে, পানির ওজন।
পানির ওজন তুলনা হয়ে গেছে। এবার যেহেতু শতকরা বলছি, কি বলছি, এই যে শতকরা, শতকরা, তাহলে কত দিয়ে দিবা, 100%। এবার তুমি হিসাব নিকাশ করো, কাঠের ওজন কত জানছি, কাঠের ওজন 6, পানিরটা কত জানছি 10, ইন্টুর সাথে কত আছে 100%। এর দিয়ে কেটে দিই, 10 থেকে যাবো না। এবার 10 দিয়ে যদি 6 রে গুণ করি 60 হইব না, তো কয় পার্সেন্ট, 60%। আমাদের সম আয়তনের পানির তুলনায় কাঠের ওজন হইতেছে তার 60%। বুঝছি বিষয়, কি বুঝছি, খুব সিম্পল ছিল না? শেষ। এবার খ নাম্বারের দিকে তাকাই। ক নাম্বার তো খুব ইজিলি হয়ে গেল। ক নাম্বার ছোট অঙ্ক আমরাও জানতাম, জটিল অঙ্ক না ছিল খ আর গ নাম্বার, আসলেই জটিল ছিল। একটু ধৈর্য নিয়ে দেখো, ইজি করি, খুব ইজি অঙ্ক, ঠিক আছে, জটিল কিছু না, একদম ইজি অঙ্ক। 1 নং কি এটা না, তো এটা তোলো, কয়েকটা লাইন করার পরেই বুঝবা এটা হচ্ছে তোমার খুবই পরিচিত, একদম আমরা অনুশীলিত এই অঙ্ক করছি, মানে একদম অনুশীলিত এই অঙ্ক দিয়ে দিছিল, খালি চেহারাটা একটু অন্যরকম, কি করছে এটা একটু বুঝাই নেই, নাহলে এবার মনে করবো কি জটিল অঙ্ক স্কিপ করি, করার প্রয়োজন নাই। আচ্ছা তোমার যদি আমি বলি, ধরো আমি এ লিখছি, √a, এটার মানে কি হাফ না? এখন কেউ যদি এটার এইভাবে লেখেন, দেখতে খুব সুন্দর লাগে, ইজি লাগে, পরিচিত মনে হয়, কিন্তু কেউ এইভাবে দিয়ে দিল, তখন কি জটিল মনে হয় না? আসলে কি জটিল? এইখানে কি ওই কাজটাই করছে না? এইখানে যদি সুন্দর করে একটা রুট দিয়ে দিত, রুট দিয়ে তুমি দেখে বলতো হ্যাঁ আমার পরিচিত অঙ্ক, আমি অনুশীলিত করছি, কিন্তু এইখানে যখন একটা হাফ দেখছো তুমি চিন্তাছো আরে কি অঙ্ক জানি দিয়ে দিছে, বোর্ড পরীক্ষা এবার এত জটিল করলো, আমাদের সাথেই কেন এত জটিল হয়, কেন নাকি, কেন প্রতিবার আমার সাথে, আমাদের সাথে, এরকম কিছু নাকি? আসলে না, এই জিনিসটা খুব ইজি একটা প্রশ্নই হয়েছিল, অনেকে এই ছোট্ট বিষয়টা ধরতে পারো নাই, যারা ধরতে পারছো তারা খুব সুন্দর পরীক্ষা দিছো। ঢাকা বোর্ড 26-এর প্রশ্ন, বিগত সালের প্রশ্ন সবগুলি সুন্দর হয়েছে, যারা সুন্দর বেসিক ক্লিয়ার করে সবগুলি করতে পারছো তাদের জন্য ইজি মনে হয়েছে। যারা এইরকম একটু দেখেই ঘাবড়ায় গেছো, শুধুই ঘাবড়াও, এমন অনেক আছে না দেখেই ঘাবড়ায় যাও, তারা আসলেই খারাপ দিয়ে আসতো। তো নাও সমাধান করি, এই যেটা তুলতেছি এটার আগে তুলি, কি দেওয়া আছে, 3n(x²) 4mx প্লাসের 3n ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে একটা কাজ করি, এটা কি মাইনাসে না, তার ওই পাশে পাঠাই দিই, তার কি করলাম ওই পাশে পাঠাই দিলাম, 3n(x² প্লাসের 3n রাইখা দিলাম, সেই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেল প্লাস, ঠিক আছে। এবার এইখানে হিসাব করি, এখানে চাইলে আমরা কি কমন নিতে পারি, 3n, এখানেও আছে এখানেও আছে, কমন নিয়ে নিলাম, 3n কমন নিলাম, এখানে পাওয়া গেল x², এখানটাতে পাওয়া গেল 1, ওইখানে আছে কত 4mx। আচ্ছা দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, কিন্তু এক্সগুলোর যদি একটু সাইড করে দেই সমস্যা হইব কি, একটু সাইড করবো কিন্তু একটু চিন্তা কইরা, এখানে x² প্লাসের 1, একটা কাজ করি এখানে 2m লিখে দিলাম, এখানে 2x লিখে দিলাম, 2m লিখে দিলাম 2x লিখে দিলাম, কেন লিখছি, এটা এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ, আর আমাদের এইটা ওই পাশে আছে গুণ, এই পাশে আসলে কি হয়ে যাবো ভাগ, তো একটা একটা করে করি, x² 1 উপরে, এটা ওই পাশে ছিল গুণ আকারে, এই পাশে আসলে কই এসে বললো নিচে ভাগ আকারে। এখন ওই পাশে আবার ছিল একটা 2m, এটা এই পাশে ছিল আমাদের গুণ আকার, ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ। দেখো তো বুঝছি কিনা, এটা করছি কেন, এখন যদি আমি একবার যোজন করি একটা সূত্র হইব, যদি আমি বিয়োজন করি আরেকটা সূত্র হইব, এখন আমি এখানে মূলত এই কাজটাই করবো, একবার যোজন আরেকবার বিয়োজন, তো করি, x² প্লাসের 1 যোজন মানে নিচেরটা যোগ করতে হবে, করছি যোগ, আবার x² প্লাসের 1 এবার বিয়োজন করতে হবে নিচেরটা, তো মাইনাসের 2x, এখানেও সেম কাজ, 2m প্লাসের 3n, 2m মাইনাসের 3n। এখন ধরো আমি যোজন বিয়োজন করবো কেন, প্রশ্ন জাগতে পারে না স্যার আমি কেন যোজন বিয়োজন করবো, হুদাহুদাই কি যোজন বিয়োজন করা লাগে, মানে কিছু হইলো না হইলো করে দিলাম এমন কিছু, আরে না, এই দিকটাতে তাকাও, 2m প্লাসের 3n আছে না, তো যদি তুমি পাইতে চাও ওই দুটোর তো যোগ অবশ্যই করতে হইব, আবার 2m মাইনাসের 3n আছে না, এটার পাইতে হলে কি বিয়োজন করতে হইব না, তো তুমি এটা ধারাও মনে রাখতে পারো, এমন না যে তুমি একটা কিছু দেখা বিশাল বড় বড় চিন্তা দিয়ে সমীকরণ মিলেবে, এমন কিছু না, এইখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট খালি একটু মাথা রাখবো, আছে এটা যেহেতু প্লাস তাহলে এটার প্লাস করলাম মানে যোজন, এটা যেহেতু মাইনাস তাহলে দুটো একটু বিয়োজন করে দিলাম, শেষ, এভাবে করে। তারপরে এটা কি হইলো, এটা একটু সুন্দরভাবে সাজাই, সুন্দরভাবে সাজাই গুছাই করি, এটারে a² বানাই, মানে আমি এক্সের এইভাবে লিখলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম, 1-এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, দেখো এটার আমি a² চিন্তা করছি, এটারে b², মাঝে কি দিতে পারি 2ab, দিলে একটা সূত্র হয়ে যায়, কার সূত্র হয়ে যায়, এটা আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, সূত্রটা কি a² প্লাসের 2ab প্লাসের b², এই যে আমাদের a², এই যে আমাদের b², মাঝে আমাদের 2ab। এখন 2x1, 2 এর সাথে 1 গুণ করলে 2 হইব, সাথে x এর গুণ করলে 2x, দেখো তো মিলছে কিনা, মিলছে, তাহলে এটা সূত্র হয়ে গেছে। নিচেও কিন্তু সেম,
শুধু এটা মাইনাসের, তো মাইনাসের সূত্র হইব মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার, উপরে যা করছি নিচে ঠিক তাই। আর এখানটাতে কি আছে 2m প্লাসের 3n 2m মাইনাসের 3n। এটি একটা সূত্র হয়েছে না, কার সূত্র? a প্লাস v হোল স্কোয়ারের, নিচেরটা a মাইনাস v হোল স্কোয়ারের। আমরা অঙ্কের খুব কাছাকাছি এসে পড়ছি, 2m মাইনাসের 3n। এখন দেখো দেখেই বোঝা যাইতেছে এইখানে তারা রুট করছে, কি করছে? রুট করছে। আর আমরাও এটা যদি স্কোয়ার বাদ দিতে তাহলে আমাদেরও কি করা লাগবে? রুট। তো আমরা নিচে লাইনে কি করতেছি? রুট করলাম, এই যে রুট করলাম। এক্স প্লাসের 1 উপরে একটা হোল স্কোয়ার, এক্স মাইনাসের 1 উপরে একটা হোল স্কোয়ার, এখানে রুট এসে পর্ব দিয়ে দিলাম 2m প্লাসের 3n 2m মাইনাসের 3n, তারপরে রুট স্কোয়ারে কাটা, এটা হয়ে গেল এক্স প্লাসের 1, এটা হয়ে গেল এক্স মাইনাসের 1, বুঝতে পারছি। আর এখানে রুটগুলো একটু আলাদা করে দিই, কত লিখলাম? 2m প্লাসের 3n তারপরে 2m মাইনাসের 3n, কারণ তাদের উপর কোনো স্কোয়ার নেই এজন্য আমাদের রুটও বাদ হয় নাই। এখানে আমরা কি করছিলাম? বর্গমূল করে, বুঝছি তো? দেখো বুঝছো কিনা? আমি রুট করছি যাতে স্কোয়ারে বাদ দেওয়া যায় বা অন্যভাবে হিসাব করতে পারি, এখানে রুট আনতে চাই এই জন্য রুট করছি। রুটের স্কোয়ারে কাট, এটা মুক্ত হয়ে গেছে। আর এখানে আলাদাভাবে লবের সাথে আমি রুট দিয়ে দিছি, হরের সাথে রুট দিয়ে দিছি। তারপর আবার একটু তাকাও তো, এই পুরো জিনিসটার সাথে এই পুরো জিনিসটা একবার যোগ হয়েছে, আবার এই পুরো জিনিসটার সাথে এটা কি হয়েছে? বিয়োগ হয়েছে। তো বুঝাই যেতেছে এইখানে আমার উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ হইব মানে যোজন, আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হইব মানে বিয়োজন। তোমার আরও একবার যোজন বিয়োজন করতে হইব। আমরা এইখানে যোজন বিয়োজন কি এখনো করছি? হ্যাঁ, এই যে এখানে একটা করছি, সাইড নোট দিয়ে রাখি। আমরা এখানটাতে কি করছি? যোজন বিয়োজন করে সাইড নোট দিয়ে দিবা, হ্যাঁ এই যে। তারপরে এখানে আরেকবার করি, এইটুকু অংশের আর প্রয়োজন না, এই ছোটোখাটো সূত্র তোমরা এমনিতেই পারো, তাও দেখাই নিলাম। আমার কাজ হয়েছে ইজি করা, যাতে দুর্বল দেখে সব বোঝে। এখন উপরটার সাথে নিচেরটা যোগ করতেছো, এক্স প্লাসের 1 প্লাসের এক্স মাইনাসের 1, আবার উপরেরটা এক্স প্লাসের 1, নিচেরটা কি বিয়োগ করতে হইব না? তাহলে দুজনের চিহ্ন পাল্টায় দাও, সে ছিল প্লাসের মাইনাসের হইল, সে ছিল মাইনাসের কিসের হয়ে যাব? প্লাসের। এদিকটা তো সেম কাজ করো, এটার সাথে এটার যোগ, লিখে দাও তুমি 2m প্লাসের 3n নিচে 2m মাইনাসের 3n যোজন হইল। আবার উপরেরটা এই যেটা 2m প্লাসের 3n 2m প্লাসের 3n বিয়োজন, তো মাইনাস দিলাম 2m মাইনাসের 3n, আবার কি করছি? যোজন বিয়োজন, লেখা দাও পুনঃ যোজন বিয়োজন করে, মানে পুনরায় যোজন বিয়োজন করে। ঠিক আছে, এবার একটু কাটি, মাইনাসে প্লাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, উপরে পাওয়া গেল 2টা এক্স, নিচে পাওয়া গেল শুধু একটা 2 এই দিকটাতে। এবার ফাইনাল কাজটা করে ফেলি। রুট লেখা যেই কথা, হাফ লেখা কি একই কথা না? তো দিয়ে দাও 2m প্লাসের 3n টু দি পাওয়ার হাফ, রুটের মান হাফ, এটা এখানে দিয়ে দিছি কারণ আমাদের অ্যান্সারে এইভাবে জানতে চেয়েছে, আমাদের এই অঙ্কটারে করছে কি জটিল বানাই দিছে অনেকের কাছে, সবার কাছে না। আশা রাখি তুমি এই ভুল এখন আর করবা না। তোমার সামনে স্কুলের যে পরীক্ষায় থাক বা বোর্ড পরীক্ষার আগেও যদি ক্লাসটা দেখে থাকো, এটা যদি তোমার সাথে হয়ে থাকে তুমি ইজিলি হাইসা খেলে উত্তর দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে পরেরটারও সেমভাবে লিখে দিলাম 2m মাইনাসের 3n টু দি পাওয়ার হাফ, নিচেও একই কাজ করো 2m প্লাসের 3n, একটু বাঁকা হয়ে গেছে বুঝা নিও, হ্যাঁ 2m মাইনাসের 3n টু দি পাওয়ার হাফ, 2 কেটে দিছে, তাহলে x এর মান ফাইনালি যা জানতে চেয়েছে তা জানাই দিতেছে। এবার সুন্দর করে লিখে দিই 2m প্লাসের 3n টু দি পাওয়ার হাফ, 2m প্লাসের 3n টু দি পাওয়ার হাফ প্লাস 2m মাইনাসের 3n টু দি পাওয়ার হাফ মাইনাস 2m প্লাসে মাইনাসের 3n হোল টু দি পাওয়ার হাফ। কি করতে বলছিল তারা? দেখা উচিত, তো লেখা দাও শুট। শেষ, সমাধান হয়ে গেছে। তুমি অনুশীলনীতে সেম এইভাবেই অঙ্কটা করছো, শুধু ঝামেলা হয়েছে এটা থাকলে তুমি চিনো কিন্তু এটা থাকলে তুমি চিনো না। কিন্তু এখন এই ক্লাসটা করার পরে তুমি এটাও চিনো এটাও চিনো, এই অঙ্কে আর তোমার প্রবলেম নাই, বুঝছি। এবার গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার আমাদের একটা পরিচিত অঙ্কই, বলতে পারি কি আমরা আসলে অঙ্কটা উল্টাভাবে বেশি করছি। যেমন এই ফরম্যাটটা দেওয়া থাকে, আমরা এটা বের করি, এখানে একটু ঘুরাই দিয়েছেন, এটা দিয়েছি নাও তুমি এটা বের করে দেখাও, সহজে, জটিল না। কিভাবে করতে হইব একটু দেখি, বোর্ডটা একটু ক্লিয়ার করি।
আর ক্লাসটা কি বুঝতেছো কিনা একটা কমেন্ট করে জানাই দিতে পারো। এরপরে তোমরা কোন বোর্ডের সমাধান চাও? আমরা ধারাবাহিকভাবে ঢাকা বোর্ড কমপ্লিট করতেছি, ঢাকা বোর্ডের আগের প্রশ্নগুলিও কমপ্লিট করছি, তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আর এই ক্লাসটা যারা শেষ পর্যন্ত কমপ্লিট করবা অবশ্যই তাদের জন্য এই 11 অধ্যায়ের একটা কমপ্লিট প্লে লিস্ট আমি দিয়ে দিব, এই স্ক্রিনে শো করব, এখান থেকে ক্লিক দিয়ে দেখে নিবা, ভিডিওর একদম শেষে দেখা যাইব। ঠিক আছে, তো তাকাই এবার আমরা গ নাম্বারের দিকে তাকাইতেছি। 2 নং হতে প্রমাণ করতো, 2 নং আগে তোলো, কি দেওয়া আছে এখানটাতে? এক্স প্লাসের এ এক্স মাইনাসের এ প্লাসের এক্স প্লাসের ভি এক্স মাইনাসের ভি, ওই পাশে একটা 2 আছে। অঙ্কটা দুইভাবে করা যেতে পারে, 1 ওই পাশে, সরি 2 ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাব, মাইনাসের একটা 1 এটার সাথে দিতে পারি, এটার সাথে দিতে পারি, বা আরও একটা ফরম্যাট করতে পারি, এটাই মনে হয় ভালোই গো, ওটা যা ভালো লাগে করতে পারো, কোনো প্রবলেম নাই। একটা কাজ করি, 2 লিখলাম, এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে গেল? মাইনাস হয়ে গেল, মানে এইভাবেই করে দিলাম, 1 1 না দিয়ে এটা করে দিলাম, সেই পাশে প্লাস, ওই পাশে গিয়ে কী হয়ে গেছে? মাইনাস। তারপরে তো লসাও করি, পূর্ণ সংখ্যা লসাওর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে 2 এর সাথে x এর গুণ করছি 2x, 2 এর সাথে v এর গুণ করছি মাইনাসের 2b, বুঝছি তো? এটা আমাদের পূর্ণ সংখ্যা, তো সে লসাগুর সাথে ডাইরেক্ট কি হইব? গুণ হইব। 2 এর সাথে x এর গুণ করছি 2x, এটার চিহ্ন প্লাস কিন্তু এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা v এর গুণ করছি 2b। এখন মাইনাস থাকলে সবার চিহ্ন পাল্টায় যায়, আচ্ছা ভাঙ্গেই করি, শুধু প্যাচ লাগানোর দরকার নাই। এটা পূর্ণ সংখ্যার সাথে ডাইরেক্ট গুণ, তো লিখে দিলাম x মাইনাসের v মাইনাস, এর দ্বারা ভাগ করলে 1 1 ধরে উপরে গুণ করলাম, যা আছে ঠিক তাই, এটারও ব্রেকেট দিয়ে লিখে দিলাম। এরপরে x প্লাসের a x মাইনাসের a, এবার একটু গুণ করি, 2x মাইনাসের 2b, এবার সুন্দর বুঝছো, 2x প্লাসে মাইনাসে মাইনাস 2b, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তুলে দিলাম, সবার চিহ্ন পাল্টাই যাব, প্লাসের ছিল মাইনাসের, প্লাসের ছিল মাইনাসের, x মাইনাসের v, বুঝছে? এখানে কি পাইলাম? x প্লাসের একটা a x মাইনাসের একটা a, এদিকটাতে তাকাই, এদিকটাতে কি পাওয়া গেল? 2x থেকে একটা x চলে গেছে, একটা x হইলো, তারপর মাইনাসের 2b আছে, মাইনাসের আরেকটা b আছে, মাইনাসের মোট 3টা b হয়ে গেল, নিচে x মাইনাসের b x মাইনাসের b। এবার এই দিকটাতে তুমি তাকাও তো, দুটো কি অনুবন্ধী আকারে আছে না? অনুবন্ধী কারে বলে? উপরে নিচে সেম, শুধু চিহ্নগুলি আলাদা, একটা হইতেছে প্লাসের আর একটা কিসের? মাইনাসের। এমন থাকলে আমরা যোজন বিয়োজন করি, আর করলে হয় অঙ্ক ছোট হইতে থাকে, তো এই জন্য আমরা এখন এই লাইনটাতে কি করবো? যোজন বিয়োজন, এখানে করি বাকি অংশটা। যোজন বিয়োজন, উপরে আছে এক্স প্লাসের এ, এই যে লিখছি, নিচেরটা করলাম যোগ এক্স মাইনাসের এ, এক্স মাইনাসের এ যোজন হইলো, আবার এক্স প্লাসের এ, নিচেরটা করবো বিয়োজন, চিহ্নগুলি পাল্টায় যাবো, প্লাসের ছিল মাইনাস, মাইনাসের ছিল কিসের হয়ে যাবো? প্লাস। যোজন বিয়োজন তার এক পাশে হয় না, তাহলে আমার হাতের ডানেও হইব, তো সেম ভাবে করি, এক্স মাইনাসের 3v প্লাসের এক্স মাইনাসের v, আবার উপরেরটা নিচেরগুলির চিহ্ন পাল্টাই বসিয়েছিল, প্লাসের মাইনাসের হইলো, মাইনাসেরটা কিসের হয়ে যাব? প্লাসের। সাইড নোট, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, ওকে, ঠিক আছে, একটু পরেই কাটি, এখানে কাটাকাটি যায়, এটা এটা কাটা, এটা এটা কাটা, উপরে 2x নিচে 2a, এদিকে একটু যোগ বিয়োগ করি, একটা x আরেকটা x, দুইটা x হইলো, মাইনাসের 3টা b মাইনাসের আরেকটা b, মাইনাসের 4টা হইলো, এখানে এটা এটা কেটে দিছি, মাইনাসের 3টা থেকে প্লাসের একটা চলে গেছে, মাইনাসের 2টা b, ওকে, 2 2 কেটে দিছি, কিন্তু এখানে পাইছি আমি x বাই a, এখানটাতে চাইলে আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে একটা x রইলো আর এখানে 2b রইলো, মাইনাসের 2b, 2 2 কাটা, x a, মাইনাস একটা চিহ্ন আছে সামনে দিয়ে দিলাম, উপরে পাইছি আমরা x মাইনাস 2b, নিচে একটা v পাইছি, x বাই a। এবার একটা কাজ করি, প্রথমে আগে ব্রেকেটটা তুলি, ব্রেকেট তুললে কাজটা কি হইব? আমাদের এটা ছিল প্লাসের, হয়ে যাব মাইনাসের, আর এটা ছিল মাইনাসের, কিসের হয়ে যাব? প্লাসের, বুঝছি না বিষয়টা? আমি মাইনাসের জন্য এই জন্য চিহ্নটা পরিবর্তন করছি। এবার একটা সহজ পরিচিত একটা নিয়ম কানুন আমরা জানি, নিচের হরের সাথে লব যদি একাধিক পদ বিশিষ্ট হয়, মানে লবে যদি যোগ দেওয়া অনেকগুলি পদ থাকে, আমরা এক একটা করে আলাদাভাবে লিখতে পারি, যেমন কিভাবে? এক্স বাই এ মাইনাস এক্স বাই বি, তারপরে 2b বাই বি, বুঝছি তো? এক্স এর সাথে ভি এর একবার লিখছি, 2b এর সাথে ভি এর একবার লিখছি, এটা করছি কেন? আমি চাইতেছি এই দুটো এক পাশে এসে পড়ুক, এটা তো এক্স আছে, এটা তো এক্স আছে, আমরা যে অঙ্কটা মিলিয়েছি তো সেটাতে কিন্তু আমাদের এক্সটা আরেক পাশে আর এই বি আরেক পাশে, তো এটা করার জন্য আমি কি করলাম? ওই যে এক্সগুলারে এই পাশে এনে দিতেছি, এক্স এ সে ছিল মাইনাস, এই পাশে এসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, ওই পাশে যা আছে ঠিক তাই, যা আছে ঠিক তাই, কি আসলে বিবি তো কাটাই গেছে, তাহলে শুধু একটা 2, বুঝছি?
এক্সট্রা কমন নিয়ে নিলাম, এখানে আমি 1/a পাইছি, এখানে 1/b পাইছি, এখানে আছে কত 2। অলরেডি কিন্তু আমরা অঙ্কের খুব কাছাকাছি চলে গেছে, দেখো তো বুঝতে পারছি কিনা। এক্স এই পাশে আছে গুণাকারে, ওই পাশে গেলে কি হয়ে যাবো, ভাগ করে পাঠাই দেই, করে কি করি পাঠাই দেই। এখানে আছে 1/a প্লাস এর 1/v 2/x, আরে মিলে গেছে তো, 2/x 1/a প্লাস এর 1/v, শুধু একটু সাজায় লেখা বাকি। 2/x হাতের বামে, এই দুজন হাতের ডানে। কি করতে বলছিল, প্রমাণ করতে, তো লেখা দাও প্রমাণিত বা প্রুভড, প্রমাণিত। ইংলিশ বাংলা যা মন চায় লেখো, একটা লিখলেই হয়েছে। বুঝছি। এখন বলো দেখি, এই অঙ্কটা কি খুব বেশি জটিল ছিল? শুধু শুধুই না, যারা খেয়াল দিতে পারছে তাদের জন্য খুব ইজি, এটা তোমাদের জন্য, তোমরা যদি বেসিক বুঝে সুন্দরভাবে ক্লাসগুলি করতে পারো। পুরো গণিত বই আসলে ইজি, জটিল কিছু নেই। গণিত হচ্ছে একটা বোঝার জিনিস, মজার জিনিস, এটা মজা নিয়ে বোঝার ট্রাই করো। এখন যারা লাস্ট পর্যন্ত আসো তাদের তো বলছিলাম একটা প্লে লিস্ট পাইবা, দেখো তো যারা ইউটিউবে দেখতেছি স্ক্রিনে একটা প্লে লিস্ট এসে পড়ছে কিনা, ক্লিক দিয়ে দেখতে থাকো। 11 অধ্যায় একদম প্রথম থেকে, মানে বেসিক থেকে শুরু করে যা যা প্রয়োজন সব এটার ভেতরেই আছে, এখান থেকে দেখে নাও। ঠিক আছে, তো আমাদের এটা কমপ্লিট হলো। এরপর তোমরা কোন অধ্যায়ের কোন বোর্ডের সমাধান চাও কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে সামনের ক্লাসে।